আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। দেশ এবং প্রবাস থেকে যারা আমাকে দেখছেন সবাইকে স্বাগতম। আমি মোহাম্মদ মেহেদী হাসান সোহেল সরকার, আইনজীবী, জেলা ও দায়রা জজ আদালত, কুমিল্লা। আজকে আপনাদের সামনে দেশ এবং প্রবাস থেকে অনেকে আমাকে প্রশ্ন করেন যে আমার পরিবারকে অথবা আমার পরিবারের কোনো ব্যক্তিকে হত্যার উদ্দেশ্যে আক্রমণ করা হয়েছে। এমনভাবে আক্রমণ করেছে যে মাথা ফেটে গেছে, হাত পা ভেঙে গেছে, ধারালো অস্ত্র দিয়ে, রামদা দিয়ে আক্রমণ করেছে। এবং এই আক্রমণের ফলে আমার পরিবারের সদস্য, কোনো একজন ব্যক্তি অথবা আমার পরিবারের একাধিক সদস্য আক্রমণে আক্রান্ত হয়ে বর্তমানে মেডিকেলে আছে। আমি এই যে পরিস্থিতি, এই পরিস্থিতিতে আমি আসলে করবোটা কি, কীভাবে মামলা করব, কোন আইনে মামলা করব, কোথায় মামলা করব, থানায় বা আদালতে কোথায় মামলা করব। দেখেন, আপনার পরিবারে বা আপনার উপর বা যে কোনো ব্যক্তির উপরই যদি ধারালো অস্ত্র দিয়ে আক্রমণ করে হত্যার উদ্দেশ্যে, তখন আপনি থানা বা আদালতে দুই জায়গায় আপনি মামলা করতে পারেন। আমি এই বিষয়ে বিস্তারিত আলোচনা করতেছি। আশা করি ভিডিওর শেষে আপনারা বুঝতে পারবেন যে আপনি থানা বা আদালত দুই জায়গায় মামলা কিভাবে করতে পারবেন। দেখেন, হত্যার উদ্দেশ্যে ধারালো অস্ত্র দিয়ে গুরুতর আঘাত করলে বাংলাদেশে দণ্ডবিধি 1860 নামের একটা অপরাধ প্রতিরোধ এবং শাস্তি সংক্রান্ত বিষয়ে একটা আইন আছে। সেই আইন অনুযায়ী হত্যা চেষ্টা, অর্থাৎ এই জায়গায় ধারাটা হবে 307, এবং গুরুতর জখমের ধারা 326, 307 এবং 26 ধারায় মামলা করা যায়। আপনি মামলাটা তো করবেনই। মামলা করার আগে যদি এমন কোনো ঘটনা ঘটে, তাহলে আপনি দ্রুত 999 অর্থাৎ 3টা 9 আপনি ফোন দিয়ে নিকটস্থ, মানে আপনি ফোন দেওয়ার পরে হয়তো ফোনটা ট্রান্সফার করে আপনার নিকটস্থ থানার কোনো একটা অফিসারের কাছে পাঠিয়ে দিবে। তখন আপনি ওই অফিসারকে সেই তথ্যটা বলবেন এবং দ্রুত যারা মারাত্মকভাবে আহত অথবা এমন পরিস্থিতির শিকার যে তাকে তো প্রাথমিক আপনার চিকিৎসা দরকার, এই চিকিৎসার জন্য, এই চিকিৎসা ব্যবস্থা করার জন্য পুলিশ আপনাকে দ্রুত সহযোগিতা করবে। এবং অবশ্যই আপনারা এই এই যে পুলিশি সহযোগিতার ফলে আপনি যে হসপিটালে চিকিৎসা নেবেন, সেই হসপিটালটা অবশ্যই একটা সরকারি হসপিটাল হতে হবে। আপনাদেরকে প্রথমে আমি বলি, আপনি আঘাতপ্রাপ্ত অথবা আপনি মেডিকেলিভাবে বা মেডিকেল রিপোর্ট অনুযায়ী আপনি যদি আঘাতপ্রাপ্ত হন, তাহলে সেই মেডিকেল রিপোর্টটা গ্রান্টেড হবে। সরকারি কোনো মেডিকেলের রিপোর্টটা আদালত গ্রহণ করবে, অন্য কোনো মেডিকেল রিপোর্ট কিন্তু আদালতে গ্রহণ করবে না। আপনাকে এই বিষয়টা খুব গুরুত্ব সহকারে দেখতে হবে। আপনি মেডিকেলে আপনার এই ব্যক্তিদেরকে মেডিকেলে আপনি ভর্তি করানোর পরে আপনার দ্বিতীয় কাজ হবে, আপনি প্রাথমিকভাবে থানাতে দ্রুত তাদের প্রাথমিক একেবারে প্রথম পর্যায়ে আপনি থানাতে যোগাযোগ করা। আপনি থানাতে উপস্থিত হয়ে একটা নিকটস্থ যেই থানা থাকবে, অর্থাৎ ঘটনা যেই থানায়, আপনি সেই থানায় গিয়ে একটা এফআইআর করা এবং চিকিৎসকের কাছ থেকে যে ইনজুরি সার্টিফিকেট আছে সেই ইনজুরি সার্টিফিকেটটা সংগ্রহ করা এবং আদালতে ইনজুরি সার্টিফিকেট সংগ্রহ করা, থানাতে এফআইআর করে আসামিদের আটক করে আদালতে প্রেরণ করা। যদি আপনি থানা আপনার এই মামলাটা গ্রহণ করতে না চায়, পরবর্তীতে আপনি আদালতে কিভাবে মামলা করবেন সেই বিষয়ে আমি সর্বশেষে আলোচনা করব। আগে আমি থানায় মামলা করার বিষয়টা আলোচনা করলাম। এখন আপনি আইনগত যেই ব্যবস্থার নেওয়ার পূর্বে যে ধাপগুলা আপনি অবশ্যই গুরুত্ব সহকারে দেখতে হবে, সেই বিষয়গুলো আমি একটু আবার বলার চেষ্টা করি, তাহলে আপনারা আরও ক্লিয়ার হবেন। এইগুলো অনেক সময় ভুল হওয়ার কারণে মামলাটা এত বড় ঘটনা ঘটে যায়, আপনাকে মেরে ফেলার চেষ্টা করে, কিন্তু মামলাতে কয়েকদিনের ভিতরে জামিন নিয়ে আসামিরা চলে আসে। আইনগত ব্যবস্থার ধাপের ভিতরে 1 নম্বর হচ্ছে জরুরি চিকিৎসা ও নথিপত্র সংগ্রহ করা। দেখেন, ঘটনা ঘটেছে, আপনার পরিবার বা আপনাকে
গুরুতর হত্যার উদ্দেশ্যে আক্রমণ করে গুরুতর জখম করেছে, আপনার প্রথম কাজ হবে যে আপনি একটা সরকারি মেডিকেলে চিকিৎসা নেন। যদি ডাক্তার মেডিকো লিগ্যাল কেস, অর্থাৎ ডাক্তার যে আপনি যে ভর্তি হয়েছেন সে ভর্তির রিসিটে মেডিকেলে পুলিশ কেস নামে একটা সিল দিয়ে দিবে। সিল ও কাগজপত্র, এবং যদি এই কাগজপত্রটা সহ যদি মেডিকেলের ডক্টর আপনাকে উন্নতর চিকিৎসার জন্য বড় কোনো হসপিটালে পাঠায়, সেই রেফারেন্সের কাগজটাও সহ আপনি মামলার কাগজে জমা দিতে হবে। মামলার নথি, এটা গুরুত্বপূর্ণ নথি হিসাবে জমা দিতে হবে। 2 নাম্বার হচ্ছে আপনি পুলিশে অভিযোগ করতে হবে, অর্থাৎ এফআইআর করতে হবে। আপনি যেমন দাউদকান্দিতে যদি ঘটনা ঘটে, তিতাস, দাউদকান্দি, হোমনা, মেঘনা, আপনি যেখানেই ঘটনা ঘটবে আপনি নিকটস্থ নিকটস্থ থানায় যাবেন এবং অফিসার ইনচার্জ অর্থাৎ ওসির কাছে আপনি এফআইআর করার জন্য একটা এজাহার জমা দিবেন। মানে আপনি লিখিত ঘটনাটা বর্ণনা করে আপনি এজাহার জমা দিবেন, এবং এটা এফআইআর যেহেতু এটা আমলযোগ্য অপরাধ হবে, সেই পুলিশ এফআইআর নিবে। যদি পুলিশ না নেয়, ইচ্ছা করলে আপনি থানায়ও, আপনি আদালতে অর্থাৎ ম্যাজিস্ট্রেটের কাছেও মামলা করতে পারবেন। এবং মামলার ধারা, যেহেতু পুলিশ মামলা কি ধারা ব্যবহার করতে হবে সেটা হচ্ছে আপনার এই ধারাগুলা হত্যার উদ্দেশ্যে 307, গুরুতর জখম যদি করে 326, এবং ধারালো অস্ত্র 325। এভাবে আপনি 25, 26, 23 যা আপনি যদি কোনো কিছু আপনার কাছ থেকে নিয়ে যায়, তাহলে আপনি ইচ্ছা করলে তাদের বিরুদ্ধে জান এবং মালেরও যদি ক্ষতি হয়, ওভাবে আপনি ধারা মেনশন করে আপনি মামলা করতে পারবেন। এখন কথা হচ্ছে যে আপনি যদি মামলা করেন, তো মামলা করার ক্ষেত্রে আপনাকে অতিরিক্ত কোনো ঘটনা লেখার দরকার নেই। অতিরিক্ত কিছু স্পেসিফিক যেই ঘটনাটা ঘটেছে এইটাই উল্লেখপূর্বক আপনি মামলাটা করতে হবে। আমাদের এই ক্রিমিনাল মামলাগুলোতে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে ঘটনা এক ধারাবাহিকতা লিখতে গিয়ে অনেক বড় করে ফেলে। আসলে বড় করার দরকার নাই। কোন ঘটনা হঠাৎ করেই কিভাবে আক্রমণ করেছে পূর্ব পরিকল্পিতভাবে, সেটা আপনি উল্লেখ করে মামলাটা করলেই বেটার হয়ে যায়। এখন কথা হচ্ছে যে আপনি যদি পুলিশের নিকটে মামলাটা না নেয়, পুলিশ রাজনৈতিক কারণে অথবা কোনো হেভি ওয়েট ব্যক্তি যারা মারামারিটা যদি আপনার থেকে অনেক বেশি শক্তিশালী কোনো ব্যক্তির সাথে, যাদের পলিটিক্যাল পাওয়ার আছে, এলাকায় পাওয়ার আছে, অর্থাৎ আপনি থানাতে যে মামলাটা পুলিশকে জানাবেন বা পুলিশের নিকট গিয়ে করবেন, আবার নিরাপদে আপনি বাসায় আসতে পারবেন, সেই বিষয়ে যদি কনফিউশন থাকে, অথবা পুলিশও যদি এই ঘটনাগুলো অনেক সময় ঘটে যে পুলিশও ইচ্ছা করে মামলাটা নিতে চায় না, হয়তো তার রাজনৈতিক কোনো প্রেশার থাকতে পারে। বাংলাদেশ তো এমন একটা রাষ্ট্র যেই রাষ্ট্রে রাজনীতির বাহিরে আসলে কোনো কিছুই নাই। যদি এমন হয় তাহলে আপনি একইভাবে সব ধরনের ডকুমেন্টগুলো সংগ্রহ করে রেখে দিবেন। বিশেষ করে আপনার পরিবারের যেই সদস্য বা আপনাকে যেভাবে আক্রমণ করেছে, আপনাকে আক্রমণ করে যদি কোনো ভিডিও রাখতে পারেন, আপনার ব্লাড বা আপনার ছবি রাখতে পারেন, যে আপনার রক্ত মাখা কোনো ছবি, অথবা ঘটনার পরিপূর্ণ ভিডিও যদি করা যায়, অথবা আপনার শারীরিক অবস্থার বর্তমান অবস্থার কোনো ছবি বা ভিডিও থাকলে আপনি অবশ্যই ম্যাজিস্ট্রেটের নিকট যদি আপনি দাঁড়িয়ে মামলাটা করেন, আপনি মামলাটা এফআইআর দিবে। কারণ ম্যাজিস্ট্রেট ঘটনা এমন যে অনেক সময় ম্যাজিস্ট্রেট বুঝতে পারে যে শক্তিশালী কোনো ব্যক্তির দ্বারা আক্রমণ হয়েছে, অথবা রাজনৈতিক পাওয়ার যদি থাকে, তাহলে ম্যাজিস্ট্রেট অনেক সময়ই জানে যে পুলিশের চরিত্র সম্পর্কে ওনাদের অভিজ্ঞতা তো আমাদের থেকেও বেশি, সাধারণ মানুষ যারা আছে তাদের থেকে অনেক বেশি, তখন এটা এফআইআর হিসেবে থানাকে আদেশ দিয়ে দেয় যে এটা এফআইআর হিসেবে গ্রহণ করে দ্রুত আসামিদের অ্যারেস্ট করে আদালতে পাঠানোর জন্য। এখন সাক্ষী ও প্রমাণ, অবশ্যই আক্রমণের শিকার ব্যক্তির জবানবন্দিটা নিতে হবে, ডাক্তারের ইনজুরি রিপোর্টটা নিতে হবে, এবং ঘটনার প্রত্যক্ষদর্শীদের সাক্ষ্য উপস্থাপন করে দিতে হবে। এখন এই ধারা অনুযায়ী যে শাস্তি, গুরুতর আঘাতের জন্য 3 বছরের শাস্তি থেকে যাবজ্জীবন কারাদণ্ড পর্যন্ত হতে পারে,
ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।